আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন। আপনারা সবাই এই মুহূর্তে নিশ্চয়ই যোগের শক্তি আর আন্তর্জাতিক যোগ দিবসের স্মৃতিতে ডুবে রয়েছেন। এবারও 21 জুন দেশ বিদেশের কোটি কোটি মানুষ আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিয়েছেন। আপনাদের হয়তো মনে আছে 10 বছর আগে এর সূচনা হয়েছিল। এখন 10 বছরে এই ধারা প্রতি বছর আগের থেকে আরো বেশি জমকালো হয়ে উঠছে। এটা এই কথারও ইঙ্গিত যে আরো বেশি মানুষ তাদের দৈনন্দিন জীবনে যোগকে আপন করে নিচ্ছেন। আমরা এবার যোগ দিবসের কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে 3 লাখ মানুষ একসঙ্গে যোগ করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরো একটি অসাধারণ দৃশ্য সামনে এসেছে। 2000-এরও বেশি আদিবাসী ছাত্র 108 মিনিট ধরে 108টি সূর্য নমস্কার করেছে। ভাবুন তো কতটা অনুশাসন, কতটা নিষ্ঠা ছিল। আমাদের নৌবাহিনীর জাহাজগুলোতেও যোগের এক চমৎকার ঝলক দেখা গিয়েছে। তেলেঙ্গানায় 3000 দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নিয়েছেন। তাঁরা দেখিয়েছেন যে যোগ কিভাবে ক্ষমতায়নের মাধ্যমও বটে। দিল্লির মানুষ যোগকে স্বচ্ছ যমুনার সংকল্পের সাথে যুক্ত করেছেন আর যমুনার তীরে গিয়ে যোগ করেছেন। জম্মু কাশ্মীরে চেনাব ব্রিজ, যা দুনিয়ার সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ, সেখানেও মানুষ যোগ করেছেন। হিমালয়ের বরফে ঢাকা চূড়া আর আইটিবিপির সেনা, সেখানেও যোগের ছোঁয়া দেখা গিয়েছে। সাহস আর সাধনা একসাথে চলেছে। গুজরাটের মানুষও একটি নতুন ইতিহাস তৈরি করেছেন। ভাদনগরে 2121 জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করে নতুন রেকর্ড গড়েছেন। নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস, দুনিয়ার প্রত্যেক বড় শহর থেকে যোগের ছবি এসেছে। আর প্রত্যেক ছবিতে একটি বিশেষ বিষয় ছিল, শান্তি, স্থিতিশীলতা আর ভারসাম্য। এবারের থিমেও বিশেষত্ব ছিল, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, মানে এক পৃথিবী এক স্বাস্থ্য। এটা শুধু একটা স্লোগান নয়, এটা একটা দিক যা আমাদের বসুধৈব কুটুম্বকমের উপলব্ধি করায়। আমার বিশ্বাস এবারে যোগ দিবসের জাঁকজমক আরো বেশি বেশি মানুষকে যোগকে আপন করে নিতে অবশ্যই অনুপ্রাণিত করবে। আমার প্রিয় দেশবাসী, যখন কেউ তীর্থযাত্রায় বের হন, তখন একটাই অনুভূতি সবার আগে মনে আসে, চলো ডাক এসেছে। এই অনুভূতি আমাদের ধর্মীয় যাত্রাগুলোর প্রাণ। এই যাত্রাগুলো শরীরের শৃঙ্খলা, মনের শুদ্ধি, পারস্পরিক প্রেম আর ভ্রাতৃত্বের প্রভুর সাথে যুক্ত হওয়ার মাধ্যম। এছাড়া এই যাত্রাগুলোর আরো একটা বড় দিক রয়েছে। এই ধর্মীয় যাত্রাগুলো সেবা করার সুযোগের মহানুষ্ঠানও বটে। যখন কোনো তীর্থযাত্রা হয়, তখন যত মানুষ যাত্রায় যান, তার থেকেও বেশি মানুষ তীর্থযাত্রীদের সেবার কাজে লেগে পড়েন। জায়গায় জায়গায় ভান্ডারা আর লঙ্গর বসে মানুষ রাস্তার ধারে পানীয় জলের ব্যবস্থা করেন। সেবা ভাব থেকে মেডিকেল ক্যাম্প আর বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। কত মানুষ নিজেদের খরচে তীর্থযাত্রীদের জন্য ধর্মশালা আর থাকার ব্যবস্থা করেন। বন্ধুরা, অনেক দিন পর কৈলাস মানস সরোবর যাত্রা আবার শুরু হয়েছে। কৈলাস মানস সরোবর মানে ভগবান শিবের ধাম। হিন্দু, বৌদ্ধ, জৈন প্রত্যেক পরম্পরায় কৈলাসকে শ্রদ্ধা আর ভক্তির কেন্দ্র মানা হয়।
বন্ধুরা, ৩ জুলাই থেকে পবিত্র অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে আর শ্রাবণের পবিত্র মাসও কয়েক দিনের মধ্যেই শুরু হবে। কিছুদিন আগেই আমরা ভগবান জগন্নাথজির রথযাত্রাও দেখেছি। উড়িষ্যা হোক, গুজরাট হোক বা দেশের অন্য কোনো প্রান্ত, লাখ লাখ ভক্ত এই যাত্রায় অংশ নেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই যাত্রাগুলো এক ভারত শ্রেষ্ঠ ভারতের অনুভূতির প্রতিচ্ছবি। যখন আমরা শ্রদ্ধা, সম্পূর্ণ সমর্পণ আর শৃঙ্খলার সাথে নিজেদের ধর্মীয় যাত্রা সম্পন্ন করি, তখন তার ফলও পাওয়া যায়। যাত্রায় যাচ্ছেন এমন সমস্ত ভাগ্যবান ভক্তদের আমি শুভকামনা জানাই, যারা সেবা ভাবনা নিয়ে এই যাত্রাগুলোকে সফল আর সুরক্ষিত করার কাজে নিযুক্ত, তাদেরও সাধুবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের দেশের এমন দুটো সাফল্যের কথা বলতে চাই, যা আপনাদের গর্বে ভরিয়ে দেবে। এই সাফল্যগুলো নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো আলোচনা করছে। WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর IL মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দেশের এই সাফল্যগুলোর প্রচুর প্রশংসা করেছে। এই সাফল্যগুলো অত্যন্ত প্রশংসিত হয়েছে। প্রথম সাফল্যটি আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। আপনাদের মধ্যে অনেকেই হয়তো চোখের একটি রোগের কথা শুনে থাকবেন, ট্র্যাকোমা। এই রোগটা ব্যাকটেরিয়া থেকে ছড়ায়। একটা সময় ছিল যখন এই রোগটা দেশের অনেক অংশেই দেখা যেত। খেয়াল না রাখলে এই রোগ থেকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যেত। আমরা সংকল্প নিয়েছিলাম যে ট্র্যাকোমাকে গোড়া থেকে শেষ করব। আপনাদের এটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO ভারতকে ট্র্যাকোমা মুক্ত ঘোষণা করেছে। এখন ভারত ট্র্যাকোমা মুক্ত দেশ হয়ে গেছে। এটা সেই লক্ষ লক্ষ মানুষের পরিশ্রমের ফল, যারা না থেমে অক্লান্তভাবে এই রোগের সাথে লড়াই করেছেন। এই সাফল্য আমাদের স্বাস্থ্য কর্মীদের স্বচ্ছ ভারত অভিযানও এটি নির্মূল করতে অনেক সাহায্য করেছে। জল জীবন মিশনেরও এই সাফল্যের পেছনে বড় অবদান ছিল। আজ যখন ঘরে ঘরে নল থেকে পরিষ্কার জল পৌঁছাচ্ছে, তখন এমন রোগের ঝুঁকিও কমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই বিষয়টির প্রশংসা করেছে যে ভারত রোগ মোকাবিলা করার পাশাপাশি তার মূল কারণগুলিকেও নির্মূল করেছে। বন্ধুরা, আজ ভারতে বেশিরভাগ মানুষ কোনো সোশ্যাল প্রোটেকশন বেনিফিটের সুবিধা নিচ্ছেন। আর সম্প্রতি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILOর একটি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে ভারতের 64%-এরও বেশি মানুষ এখন কোনো সোশ্যাল প্রোটেকশন বেনিফিট অবশ্যই পাচ্ছে। সামাজিক সুরক্ষা এটি বিশ্বের সবচেয়ে বড় কভারেজগুলোর মধ্যে একটি। আজ দেশের প্রায় 95 কোটি মানুষ কোনো সোশ্যাল সিকিউরিটি যোজনা সুবিধা পাচ্ছেন। অথচ 2015 সাল পর্যন্ত 25 কোটিরও কম মানুষের কাছে সরকারি প্রকল্পগুলো পৌঁছাতে পারত। বন্ধুরা, ভারতের স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক সুরক্ষা পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে দেশ স্যাচুরেশনের ভাবনা থেকে এগিয়ে চলেছে। এটি সামাজিক ন্যায় বিচারেরও একটি চমৎকার ছবি। এই সাফল্যগুলো একটি বিশ্বাস জাগিয়েছে যে আগামী সময় আরো ভালো হবে। প্রত্যেক পদক্ষেপে ভারত আরো শক্তিশালী হবে। আমার প্রিয় দেশবাসী, জন অংশগ্রহণের শক্তি দিয়ে বড় বড় সংকট মোকাবিলা করা সম্ভব। আমি আপনাদের একটি অডিও শোনাচ্ছি। এই অডিওতে আপনারা সেই সংকটের ভয়াবহতা আন্দাজ করতে পারবেন। সেই সংকট কতটা বড় ছিল, আগে সেটা শুনুন, বুঝুন।
आखिर ये जो जुल्म हुआ 2 साल तक, जुल्म तो 5-7 साल से शुरू हो गया था, मगर वो शिखर पर पहुंच गया है 2 साल में, जब इमरजेंसी लोगों पर ठोक दी और अमानुषी बर्ताव लोगों के साथ किया गया। लोगों के स्वतंत्रता के हक छीन लिए गए, अखबारों को कोई स्वतंत्रता न रही, न्यायालय बिल्कुल निर्बल बना दिए गए और जिस ढंग से 1 लाख से ज्यादा लोगों को जेल में बंद कर दिए और फिर अपने मनमानी राज की ओर से होती रही, उसकी मिसाल दुनिया के इतिहास में भी मिलना मुश्किल है। বন্ধুরা, এই কণ্ঠদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মোরারজি ভাই দেশাইয়ের। তিনি সংক্ষেপে কিন্তু খুব স্পষ্টভাবে ইমার্জেন্সির ব্যাপারে বলেছেন। আপনারা কল্পনা করতে পারেন সেই সময়টা কেমন ছিল। ইমার্জেন্সি যারা করেছিল তারা শুধু আমাদের সংবিধানকে হত্যা করেনি, বরং তাদের উদ্দেশ্য ছিল বিচার বিভাগকেও নিজেদের দাস বানিয়ে রাখা। এই সময়টায় মানুষকে ভীষণভাবে প্রতারিত করা হয়েছিল। এর এমন অনেক উদাহরণ আছে যা কখনো ভোলা যাবে না। জর্জ ফার্নান্ডেজ সাহেবকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল। অনেক মানুষকে কঠোর যন্ত্রণা দেয়া হয়েছিল। মিসার অধীনে যে কাউকে এমনি গ্রেপ্তার করা হতো। স্টুডেন্টদেরও বিরক্ত করা হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতারও গলা টিপে দেওয়া হয়েছিল। বন্ধুরা, সেই সময়টায় যে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের উপর এমনই অমানবিক অত্যাচার হয়েছিল। কিন্তু এটা ভারতের জনগণের ক্ষমতা, তারা নত হয়নি, ভেঙে পড়েনি, আর গণতন্ত্রের সাথে কোনো আপোস করেনি। শেষ পর্যন্ত জনতা জনার্দনের জয় হলো। জরুরি অবস্থা তুলে নেওয়া হলো, আর জরুরি অবস্থা চাপিয়ে দেয়া লোকেরা হেরে গেল। বাবু জগজীবন রামজি এই ব্যাপারে খুব জোরালো ভাবে নিজের মতামত প্রকাশ করেছিলেন। बहनों और भाइयों, पिछला चुनाव नहीं था, भारत की जनता का एक महान अभियान था। उस समय के परिस्थितियों को बदल देने का, तानाशाही के धारा को मोड़ देने का और भारत में प्रजातंत्र की बुनियाद को मजबूत कर देने का। অটলজিও তখন তার নিজস্ব ভঙ্গিতে যা বলেছিলেন সেটাও আমাদের অবশ্যই শোনা উচিত। बहनों और भाइयों, देश में जो कुछ हुआ उसे केवल चुनाव नहीं कह सकते। एक शांतिपूर्ण क्रांति हुई है। लोक शक्ति की लहर ने लोकतंत्र की हत्या करने वालों को इतिहास के कूड़ेदान में फेंक दिया है। বন্ধুরা, দেশের উপর জরুরি অবস্থা চাপানোর 50 বছর কিছুদিন আগেই পূর্ণ হয়েছে। আমরা দেশবাসী সংবিধান হত্যা দিবসও পালন করেছি। যারা জরুরি অবস্থার মোকাবিলা সাহসের সাথে করেছিল, তাদের সবাইকে আমাদের সবসময় মনে রাখা উচিত। এর থেকে আমরা আমাদের সংবিধানকে শক্তিশালী করে রাখতে নিরন্তর সজাগ থাকার অনুপ্রেরণা পাই। আমার প্রিয় দেশবাসী, আপনারা একটা ছবি কল্পনা করুন। সকালের রোদ পাহাড়গুলোকে ছুঁয়ে যাচ্ছে। ধীরে ধীরে আলো সমতল ভূমির দিকে এগিয়ে চলেছে, আর সেই আলোর সাথে এগিয়ে চলেছে ফুটবল প্রেমীদের দল। সিটি বেজে ওঠে, আর কয়েক মুহূর্তের মধ্যেই মাঠ করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রতিটি পাস, প্রতিটি গোলের সাথে মানুষের উৎসাহ বাড়ছে। আপনারা হয়তো ভাবছেন, এটা কোন সুন্দর পৃথিবী। বন্ধুরা, এই ছবি আসামের একটি প্রধান অঞ্চল বোডোল্যান্ডের বাস্তবতা। বোডোল্যান্ড আজ তার এক নতুন রূপে দেশের সামনে দাঁড়িয়ে আছে। এখানকার যুবকদের মধ্যে যে শক্তি, যে আত্মবিশ্বাস আছে, সেটা ফুটবল মাঠে সবচেয়ে বেশি দেখা যায়। বোডো টেরিটোরিয়াল এরিয়াতে
বোডোল্যান্ড গেম কাপের আয়োজন হচ্ছে। এটা শুধু একটা টুর্নামেন্ট নয়, এটি একতা আর আশার এক উৎসবে পরিণত হয়েছে। ৩৭০০রও বেশি টিম, প্রায় ৭০,০০০ খেলোয়াড়, আর তাদের মধ্যে বেশি সংখ্যায় আমাদের মেয়েদের অংশগ্রহণ। এই পরিসংখ্যানগুলো বোডোল্যান্ডে বড় পরিবর্তনের কাহিনী শোনাচ্ছে। বোডোল্যান্ড এখন দেশের স্পোর্টস ম্যাপে নিজের উজ্জ্বলতা আরো বাড়াচ্ছে। বন্ধুরা, একটা সময় ছিল যখন সংগ্রামী ছিল এখানকার পরিচয়। তখন এখানকার যুব সমাজের জন্য পথ সীমিত ছিল, কিন্তু আজ তাদের চোখে নতুন স্বপ্ন আর মনে আত্মনির্ভরতার সাহস আছে। এখান থেকে উঠে আসা ফুটবল খেলোয়াড়রা এখন বড় স্তরে নিজেদের পরিচিতি তৈরি করছে। হালিচরণ নার্জারি, দুর্গা বোরো, অপূর্ব নার্জারি, মনবীর বসুমাতারি, এগুলি শুধু ফুটবল খেলোয়াড়দের নাম নয়, এটা সেই নতুন প্রজন্মের পরিচয় যারা বোডোল্যান্ডকে মাঠ থেকে জাতীয় মঞ্চে পৌঁছে দিয়েছে। এদের মধ্যে অনেকেই সীমিত সুযোগ সুবিধার মধ্যেই অনুশীলন করেছেন, অনেকে কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদের পথ তৈরি করেছেন, আর আজ তাদের দেখে অনুপ্রেরণা পেয়ে দেশের কত ছোট ছোট ছেলে মেয়ে নিজেদের স্বপ্ন শুরু করে। বন্ধুরা, যদি আমাদের নিজেদের সামর্থ্য বাড়াতে হয়, তাহলে সবার আগে আমাদের নিজেদের ফিটনেস আর ওয়েলবিং এর দিকে মনোযোগ দিতে হবে। যাই হোক বন্ধুরা, ফিটনেসের জন্য, ওবেসিটি কমানোর জন্য আমার একটি পরামর্শ আপনাদের মনে আছে তো? খাবারে 10% তেল কম করুন, মেদ কমান। যখন আপনি ফিট থাকবেন, তখনই জীবনে আরো বেশি সুপারহিট হবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের ভারত যেভাবে তার আঞ্চলিক, ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত, ঠিক সেভাবেই শিল্প, কারুশিল্প এবং দক্ষতার বৈচিত্র্য আমাদের দেশের একটা বড় গুণ। আপনি যে অঞ্চলে যাবেন, সেখানকার কিছু না কিছু বিশেষ আর লোকাল জিনিস সম্পর্কে আপনি জানতে পারবেন। আমরা প্রায় মন কি বাতে দেশের এমন ইউনিক প্রোডাক্ট নিয়ে কথা বলি। এমনই একটি প্রোডাক্ট হলো মেঘালয়ের এরি সিল্ক। এটি কিছুদিন আগেই জিআই ট্যাগ পেয়েছে। এরি সিল্ক মেঘালয়ের একটি ঐতিহ্যের মতো। এখানকার উপজাতিরা, বিশেষ করে খাসি সমাজের মানুষজন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এটিকে বাঁচিয়ে রেখেছে আর নিজেদের দক্ষতা দিয়ে এটিকে সমৃদ্ধ করেছে। এই সিল্কের এমন অনেক বৈশিষ্ট্য আছে যা এটিকে বাকি ফ্যাব্রিক থেকে আলাদা করে তোলে। এর সবচেয়ে বিশেষ বিষয় হলো এটিকে বানানোর পদ্ধতি। যে রেশম পোকা এই সিল্ক তৈরি করে, সেটি পাওয়ার জন্য পোকাগুলোকে মারা হয় না, তাই এটিকে অহিংসা সিল্কও বলা হয়। আজকাল পৃথিবীতে এমন প্রোডাক্টের ডিমান্ড দ্রুত বাড়ছে যাতে হিংসা নেই আর প্রকৃতির উপর তাদের কোনো খারাপ প্রভাব পড়ে না। তাই মেঘালয়ের এরি সিল্ক গ্লোবাল মার্কেটের জন্য একটি পারফেক্ট প্রোডাক্ট। এর আরো একটি বিশেষত্ব হলো এই সিল্ক শীতে গরম রাখে আর গরমে ঠান্ডা অনুভূতি দেয়। এই গুণ এটিকে বেশিরভাগ জায়গার জন্য উপযোগী করে তোলে। মেঘালয়ের মহিলারা এখন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নিজেদের এই ঐতিহ্যকে আরো বড় স্কেলে এগিয়ে নিয়ে চলেছে। আমি মেঘালয়ের মানুষকে এরি সিল্কে জিআই ট্যাগ পাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সবার কাছেও অ্যাপিল করব, আপনারাও এরি সিল্কের তৈরি পোশাক অবশ্যই ট্রাই করুন। আর হ্যাঁ, খাদি, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, ভোকাল ফর লোকাল, এগুলো আপনাদের সবসময় মনে রাখতে হবে। ক্রেতারা ভারতে তৈরি প্রোডাক্টই কিনুন আর ব্যবসায়ীরা ভারতে তৈরি প্রোডাক্টই বিক্রি করুন। তাহলে আত্মনির্ভর ভারত অভিযান নতুন শক্তি পাবে। আমার প্রিয় দেশবাসী,
উন্নয়ন লেড গ্রোথ মন্ত্র ভারতের নতুন ভবিষ্যৎ গড়তে প্রস্তুত। আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা আজ শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য নতুন দিশা তৈরি করছেন। তেলেঙ্গানার ভদ্রাচলমের মহিলাদের সাফল্যের কথা জানলে আপনাদেরও ভালো লাগবে। এই মহিলারা একসময় খেতে কাজ করতেন, রোজগারের জন্য সারাদিন পরিশ্রম করতেন। আজ সেই মহিলারাই মিলেটস, শ্রী অন্ন দিয়ে বিস্কুট তৈরি করছেন। ভদ্রাদ্রি মিলেট ম্যাজিক নামে এই বিস্কুটগুলো হায়দ্রাবাদ থেকে লন্ডন পর্যন্ত যাচ্ছে। ভদ্রাচলমের এই মহিলারা সেলফ হেল্প গ্রুপে যুক্ত হয়ে ট্রেনিং নিয়েছেন। বন্ধুরা, এই মহিলারা আরো একটা প্রশংসনীয় কাজ করেছেন। তারা গিরি স্যানিটারি প্যাড তৈরি করা শুরু করেছেন। মাত্র 3 মাসে তারা 40,000 প্যাডস তৈরি করেন। সেগুলোকে স্কুল আর আশেপাশের অফিসগুলোতে পৌঁছে দেন, সেটাও খুব সস্তায়। বন্ধুরা, কর্ণাটকের কালবুর্গির মহিলাদের কৃতিত্ব দারুণ। তারা জোয়ারের রুটিকেও একটি ব্র্যান্ডে পরিণত করেছে। তারা একটি কোঅপারেটিভ বানিয়েছেন, তাতে প্রতিদিন 3,000-এরও বেশি রুটি তৈরি হচ্ছে। এই রুটিগুলোর সুনাম এখন শুধু গ্রাম পর্যন্তই সীমাবদ্ধ নেই। বেঙ্গালুরুতে স্পেশাল কাউন্টার খুলে গেছে, অনলাইন ফুডস প্ল্যাটফর্মগুলোতে অর্ডার আসছে। কালবুর্গির রুটি এখন বড় শহরগুলোর কিচেন পর্যন্ত পৌঁছে গেছে। এই মহিলাদের উপর এর খুব দারুণ প্রভাব পড়েছে, তাদের আয় বাড়ছে। বন্ধুরা, আলাদা আলাদা রাজ্যের এই কাহিনীগুলোতে আলাদা আলাদা মুখ আছে, কিন্তু তাদের ঔজ্জ্বল্য একই রকম। এই উজ্জ্বলতা আত্মবিশ্বাসের, আত্মনির্ভরতার। এমনই একটা মুখ হলো মধ্যপ্রদেশের সুমা উইকে। সুমা জির প্রচেষ্টা খুব প্রশংসনীয়। উনি বালাঘাট জেলার কাটঙ্গি ব্লকে সেলফ হেল্প গ্রুপে যোগ দিয়ে মাশরুম চাষ আর পশুপালনের ট্রেনিং নিয়েছিলেন। এটার থেকে উনি আত্মনির্ভরতার পথ পেয়ে গেলেন। সুমা উইকের আয় বাড়লে উনি নিজের কাজও বাড়িয়েছেন। ছোট একটা চেষ্টায় শুরু হওয়া এই সফর এখন দিদি ক্যান্টিন আর থার্মাল থেরাপি সেন্টার পর্যন্ত পৌঁছে গেছে। দেশের কোনায় কোনায় এমন অসংখ্য মহিলা নিজেদের আর দেশেরও ভাগ্য বদলাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, গত কয়েকদিন আগে আমাকে ভিয়েতনামের অনেক মানুষ বিভিন্ন মাধ্যমে নিজেদের বার্তা পাঠিয়েছিলেন। এই বার্তাগুলোর প্রতিটা লাইনে শ্রদ্ধা ছিল, আন্তরিকতা ছিল, তাদের অনুভূতিগুলো ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। তারা ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শন দর্শন করার সুযোগ করে দেওয়ার জন্য ভারতের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। তাদের কথার মধ্যে যে অনুভূতি ছিল তা কোনো আনুষ্ঠানিক ধন্যবাদের চেয়েও অনেক গভীর। বন্ধুরা, মূলত ভগবান বুদ্ধের এই পবিত্র নিদর্শনগুলোর খোঁজ পাওয়া গিয়েছিল অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার নাগার্জুন কোন্ডায়। এই জায়গার সাথে বৌদ্ধ ধর্মের গভীর সম্পর্ক আছে। বলা হয়, একসময় এই স্থানে শ্রীলঙ্কা এবং চীন সহ দূর দূরান্ত থেকে মানুষ আসতো। বন্ধুরা, গত মাসে ভগবান বুদ্ধের এই পবিত্র নিদর্শনগুলি ভারত থেকে ভিয়েতনামে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার 9টি ভিন্ন ভিন্ন স্থানে এগুলিকে জনসাধারণের দর্শনের জন্য রাখা হয়েছিল। ভারতের এই উদ্যোগ এক অর্থে ভিয়েতনামের জন্য একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। আপনি কল্পনা করতে পারেন, প্রায় 10 কোটি জনসংখ্যা বিশিষ্ট ভিয়েতনামে 1.5 কোটিরও বেশি মানুষ ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ দর্শন করেছেন। সোশ্যাল মিডিয়ায় আমি যে ছবি এবং ভিডিও দেখেছি, সেগুলি এই উপলব্ধি করিয়েছে যে শ্রদ্ধার কোনো সীমা হয় না। বৃষ্টি হোক, তীব্র রোদ হোক, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিল। শিশু, বৃদ্ধ, দিব্যাঙ্গজন সকলেই আবেগাপ্লুত ছিলেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, বরিষ্ঠ মন্ত্রী প্রত্যেকেই শ্রদ্ধায় নতমস্তক ছিলেন। থাই যাত্রার
প্রতি সেখানকার মানুষের শ্রদ্ধার ভাব এত গভীর ছিল যে ভিয়েতনাম সরকার এটিকে আরো 12 দিনের জন্য বাড়ানোর অনুরোধ করেছিল, আর এটাকে ভারত সানন্দে গ্রহণ করেছে। বন্ধুরা, ভগবান বুদ্ধের চিন্তাধারায় সেই শক্তি আছে যা দেশ, সংস্কৃতি এবং মানুষকে এক সূত্রে বেঁধে রাখে। এর আগে ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ থাইল্যান্ড এবং মঙ্গোলিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেও শ্রদ্ধার এই একই অনুভূতি দেখা গিয়েছিল। আমার আপনাদের সবার কাছেও অনুরোধ যে নিজেদের রাজ্যের বৌদ্ধ স্থানগুলোতে অবশ্যই ভ্রমণ করুন। একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা হবে, পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে যুক্ত হওয়ার একটি সুন্দর সুযোগও তৈরি হবে। প্রিয় দেশবাসী, এই মাসে আমরা সবাই বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম। আমি আপনাদের হাজার হাজার বার্তা পেয়েছি। অনেক মানুষ তাদের আশেপাশে থাকা সেই বন্ধুদের সম্পর্কে জানিয়েছে যারা একাই পরিবেশ বাঁচানোর জন্য বেরিয়ে পড়েছিল এবং তারপর তাদের সাথে পুরো সমাজ যুক্ত হয়েছিল। আমাদের পৃথিবীর জন্য সবার এই অবদানই বড় শক্তি হয়ে উঠছে। পুনের শ্রী রমেশ খরমালে জির কাজগুলো জেনে আপনারা অনেক অনুপ্রেরণা পাবেন। যখন সপ্তাহের শেষে মানুষজন আরাম করে, তখন রমেশজি আর তার পরিবার কোদাল আর বেলচা নিয়ে বেরিয়ে পড়েন। জানেন কি তারা কোথায় যান? জুন্নারের পাহাড়ের দিকে। রোদ হোক বা উঁচু চড়াই, তাদের পা থামে না। তারা ঝোপঝাড় পরিষ্কার করেন, জল আটকানোর জন্য ট্রেঞ্চ খোদাই করেন আর বীজ রোপণ করেন। তারা মাত্র 2 মাসেই 70টা ট্রেঞ্চ বানিয়ে ফেলেছেন। রমেশজি অনেক ছোট ছোট পুকুর বানিয়েছেন, শত শত গাছ লাগিয়েছেন। তিনি একটা অক্সিজেন পার্কও বানাচ্ছেন। এর ফলে এখানে এখন পাখিরা ফিরতে শুরু করেছে। বন্যপ্রাণ নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। বন্ধুরা, গুজরাটের আহমেদাবাদ শহরে পরিবেশের জন্য আরো একটা সুন্দর উদ্যোগ দেখা গেছে। এখানে নগর নিগম মিশন ফর মিলিয়ন ট্রিজ অভিযান শুরু করেছে। এর লক্ষ্য হলো লক্ষ লক্ষ গাছ লাগানো। এই অভিযানের একটা বিশেষ দিক হলো সিন্দুর বন। এই বন অপারেশন সিন্দুরের বীরদের উৎসর্গ করা হয়েছে। সিন্দুরের গাছ সেই বীরদের স্মৃতিতে লাগানো হচ্ছে যারা দেশের জন্য সবকিছু উৎসর্গ করেছেন। এখানে আরো একটি অভিযানকে নতুন গতি দেয়া হচ্ছে যার নাম এক পেড় মা কে নাম। এই অভিযানের অধীনে দেশে কোটি কোটি গাছ লাগানো হয়েছে। আপনিও আপনার গ্রাম বা শহরে চলা এমন অভিযানে অবশ্যই অংশ নিন। গাছ লাগান, জল বাঁচান, পৃথিবীর সেবা করুন। কারণ যখন আমরা প্রকৃতিকে বাঁচাই, তখন প্রকৃতপক্ষে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করি। বন্ধুরা, মহারাষ্ট্রের একটা গ্রামও খুব দারুণ নজির তৈরি করেছে। ছত্রপতি সম্ভাজি নগর জেলার গ্রাম পঞ্চায়েত পাটোদা। এটা কার্বন নিউট্রাল গ্রাম পঞ্চায়েত। এই গ্রামে কেউ নিজের বাড়ির বাইরে আবর্জনা ফেলে না। প্রত্যেক বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার পুরো ব্যবস্থা আছে। এখানে নোংরা জলের ট্রিটমেন্টও হয়। পরিষ্কার না করে কোনো জল নদীতে যায় না। এখানে ঘুঁটে দিয়ে শেষকৃত্য হয় আর সেই ছাই দিয়ে মৃত ব্যক্তির নামে গাছ লাগানো হয়। এই গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতাও দেখার মতো। ছোট ছোট অভ্যাস যখন সম্মিলিত সংকল্প হয়ে ওঠে, তখন বড় পরিবর্তন ঘটা নিশ্চিত হয়ে যায়। আমার প্রিয় সাথীরা, এই মুহূর্তে সকলের নজর ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের দিকেও। ভারত এক নতুন ইতিহাস গড়েছে। আমার কাল গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লার সাথে কথা হয়েছে। আপনারাও শুভ্রাংশুর সাথে আমার কথোপকথন নিশ্চয়ই শুনেছেন। এখন শুভ্রাংশুকে আরো কিছুদিন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে থাকতে হবে। আমরা এই মিশন নিয়ে আরো কথা বলবো। তবে
মন কি বাতের পরের এপিসোডে। এখন সময় হয়েছে এই এপিসোডে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। কিন্তু বন্ধুরা, যেতে যেতে আমি আপনাদের একটা বিশেষ দিনের কথা মনে করিয়ে দিতে চাই। 1 জুলাই, পরশু মানে 1 জুলাইতে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ পেশার সম্মান জানাই, ডাক্তার এবং সিএ। এই দুজনই সমাজের এমন দুই স্তম্ভ যারা আমাদের জীবনকে আরো ভালো করে তোলে। ডাক্তাররা আমাদের স্বাস্থ্যের রক্ষক, আর সিএরা আর্থিক জীবনের পথপ্রদর্শক। সমস্ত ডাক্তারদের আর চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে আমার অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আপনাদের পরামর্শের জন্য আমি সবসময় অপেক্ষা করি। মন কি বাতের পরের এপিসোড আপনাদের এই পরামর্শগুলো দিয়েই আরো সমৃদ্ধ হবে। আবার দেখা হবে নতুন কথা নিয়ে, নতুন প্রেরণা নিয়ে, দেশবাসীদের নতুন সাফল্য নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।